মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে 12,000 কোটি টাকা লোপাট, 25 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে দুদক, নজিরবিহীন বলছে টিআইবি। দুর্নীতিতে নজির সৃষ্টি বেনজিরের, বেসরকারি চাকুরিজীবী হিসেবেও বানান পাসপোর্ট, মামলা হলে লড়তে প্রস্তুত আইনজীবী। এবং ঈদ উল আজহার পর পরিবর্তন হচ্ছে সরকারি অফিসের সময়সূচি, মন্ত্রিসভায় অনুমোদন, শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। সরকার নির্ধারিত ফির বাইরে গিয়ে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 1,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এজেন্সি চক্র। অনিয়ম, অব্যবস্থাপনার মাসুল হিসেবে দেশটির শ্রম বাজারে বন্ধ বাংলাদেশিদের প্রবেশাধিকার। এদিকে এজেন্সির প্রতারণায় সহায় সম্বল হারিয়ে পথে পথে ঘুরছে স্বপ্ন ভাঙা হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর দায় রয়েছে সরকারেরও। এম এ আজিবের রিপোর্ট। মালয়েশিয়া যেতে না পেরে এজেন্সি আর দালালদের খোঁজে এখন পুরানা পল্টনের অলিতে গলিতে ঘুরছেন হাসান। এটা ঠিকানা ভুয়া দিছে, আগের ঠিকানায় নেই এজেন্সি, তাই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই দালালদের দেয়া লাখ লাখ টাকা। কান্না ভেজা কণ্ঠে ক্ষোভ জানান তিনি। আল্লাহ ছাড়া কারো কাছে বলার আমার উপায় নাই, বুঝছেন। আমি নিজে একটা কঠিন ভুক্তভোগী, আমার লাইফটাই বরবাদ করেছে মালয়েশিয়া করিয়া। একই অবস্থা পল্টন সহ আশপাশে ঘুরতে থাকা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভাঙা হাজারো মানুষের। দিশেহারা হয়ে পড়েছেন তারা। তো আমরা এদিক দিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আমরা আর্থিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যন্ত ঘুরাইতে আছে, এখনো কিছু খবর দেই নাই, কইছে আজকাল করতেছে। মালয়েশিয়া যেতে কর্মী প্রতি ৭৮,৯৯০ টাকা নেয়ার কথা থাকলেও ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়েছে দালাল ও এজেন্সি চক্র। এতে লাভের অঙ্কটা ২৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অবশ্য দালালদের ওপর দায় চাপিয়ে এজেন্সিগুলো বলছে কর্মী প্রতি মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা লাভ করেছেন তারা। কিন্তু দালালদের কারণে তাদেরকে দায়ী করছে ভুক্তভোগীরা। আমরা এখানে কিন্তু যখন যাই তাদের কাছে বলি যে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে বা কি করেছে, ওরা কিন্তু তখন আমাদেরকে বলে না। তখন আমরা বলি যে আপনারা তো সরাসরি আমাদের কাছে আসেন না, যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা আমাদের কাছে আসছেন, কিন্তু এর আগে আপনারা আমাদের কাছে আসেন না কেন? দস্তুরকারী ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে। কে কত টাকা কিভাবে নিয়েছে, শেষ বেলায় গিয়ে কত টাকা আসছে, এটা আমার নলেজে নেই। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির দায় এড়াতে পারে না সরকার, অভাব ছিল সমন্বয়ের। প্রাইভেট সেক্টর মানে রিক্রুটিং এজেন্সিদের, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে বিএমইটি আছে তাদের, এটার একটা সমন্বিত জায়গা। এখন এখানে ব্লেম গেম করে আসলে লাভ হবে না, এখানে সমন্বয়টা বড় ব্যাপার ছিল, সমন্বয়টা ঠিকমতো হয়নি। ২০০৯, ১৬ ও ১৮ সালের পর চতুর্থবারের মতো বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের বড় শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবথেকে বেশি শ্রমিক গিয়েছে সেখানে। তবে বারবারই চক্র, অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বন্ধ হচ্ছে শ্রমবাজারটি, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বর্তমানে বড় ক্ষতির কারণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এদিকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার ২৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই সিন্ডিকেট ১২,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। এতে জড়িয়ে যেতে পারেন প্রভাবশালীরাও। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি নেই রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার। আর একে নজিরবিহীন দুর্নীতি বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদকে সাথে নিয়ে মহিউদ্দিন আহমেদের বিশেষ রিপোর্ট। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সরকারি খরচ ৭৮,৯৯০ টাকা, অথচ সিন্ডিকেট করে জনপ্রতি নেওয়া হয় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা করে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট এমন একটি অভিযোগ অনুসন্ধান করে। অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় সংস্থাটি। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুদক। মানি লন্ডারিং শাখার কর্মকর্তা মোহাম্মদ নুরি ইসলামকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে বিনিময় ইন্টারন্যাশনাল সহ কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ করে তথ্য চেয়েছেন। দুদকের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ন্ত্রণ করে ২৫টি রিক্রুটিং এজেন্সি। এসব এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বিনিময় ইন্টারন্যাশনালের মালিক এম এ সোভান। তিনি কুমিল্লা ১৪ উপজেলা চেয়ারম্যান। এই সিন্ডিকেটের মূল হোতা ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন।
তাদের যোগসাজশে রিক্রুটিং এজেন্সি 12,000 কোটি টাকা হাতিয়ে নেয় বলে উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। শুধু ভিসা দিয়ে বাড়তি টাকা নেয় সেটি নয়, এজেন্সির মালিকরা নিজেরা মেডিকেল সেন্টার খুলে স্বাস্থ্য পরীক্ষার নামেও শ্রমিকদের কাছ থেকে নেয় মোটা অঙ্কের টাকা। নানা অজুহাতে বারবার করানো হয় মেডিকেল টেস্ট। যতবার চেক আপ করা হয় ততবার টাকা দিতে হয় মালয়েশিয়াগামী শ্রমিকদের। বিনিময় ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব মেডিকেল সেন্টার গফিলি মেডিকেল সেন্টারের মাধ্যমে 250 থেকে 300 ব্যক্তির মেডিকেল চেক আপ করে। এজন্য প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় 12,000 টাকা করে। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের নাম হচ্ছে মিম মেডিকেল সেন্টার। এই প্রতিষ্ঠানও জনপ্রতি 10 থেকে 12,000 টাকা নেয় স্বাস্থ্য পরীক্ষায়। যারা সিন্ডিকেট করে শ্রমিকদের বিদেশ পাঠানোর সময় অতিরিক্ত টাকা নেয় তাদের প্রতারক আখ্যায়িত করেন বাইরা মহাসচিব। তিনি বলেন, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ব্যাপারে মন্ত্রণালয় অভিযোগ দিলে মন্ত্রণালয় তার ব্যাপারে ব্যবস্থা নেবে। তো এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে যে ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। এই এজেন্টগুলোকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা, স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, মানে কেন তারা অগ্রিম টাকা নিচ্ছে, উদাহরণস্বরূপ টাকা দিচ্ছে অভিবাসন কর্মী কিন্তু তারপরেও তারা ভিসাও পাচ্ছে না, যেতেও পারছে না, এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমরা দেখতে পাই না। মূলত তারা মার্কেটটা নিয়ন্ত্রণ করে সেই কারণে। সম্প্রতি আরও কয়েকটি প্রতিষ্ঠান জনবল পাঠানোর নামে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এর সাথে সরাসরি জড়িত ফেনীর এমপি মাসুদউদ্দিন চৌধুরী, এমপি বেনজির আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রীর প্রতিষ্ঠানও। দুদকের অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের নামেও উঠে আসতে পারে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়া কর্মী পাঠানোর সঙ্গে প্রতারণা নিয়ে অনুসন্ধান করেছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মহিউদ্দিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে দেখছিলাম মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এজেন্সিগুলো। অনুসন্ধানে কতগুলো এজেন্সির দুর্নীতি প্রমাণ আপনার কাছে মিলেছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের দেশ টিভির দর্শকদের। যে দুদক যে অনুসন্ধানটি শুরু করেছে এটি হচ্ছে তাদের একটি গোয়েন্দা অনুসন্ধান। এটি অনেক আগ থেকেই শুরু করেছিল। দুদকের একজন কর্মকর্তা খুরশেদ আলম নাম ভদ্রলোক, তার নেতৃত্বে একটি টিম করেছে। তো তারা অনুসন্ধান করতে গিয়ে আমি যেটি দেখেছি, যে অনুসন্ধান প্রতিবেদনটা আমার চোখে পড়েছে, আমি দেখেছি সেখানে তারা একদম বিস্তারিতভাবে খুব ডিপে গিয়ে অনুসন্ধানটা করেছে। সেই অনুসন্ধানে করতে গিয়ে তারা ছদ্মবেশে যে সমস্ত প্রতিষ্ঠানের নাম এসেছে, যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে তারা ঢুকে তারা দেখেছে যে এরা আসলে যে ধরনের প্রতারণা করে, এরা কয়েক ভাগে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। এর মধ্যে একটি হচ্ছে বাড়তি টাকা নেওয়া। সেটি তো আমাদের নিউজে বলা আছে, ইতিমধ্যে মানুষও জানে 4 লাখ 5 লাখ করে টাকা নেয়। সরকারি যে নির্ধারিত ফি এসে কয়েক গুণ বেশি হচ্ছে। এর বাইরে গিয়ে তারা আবার নিজেরা মেডিকেল সেন্টার তৈরি করেছে। নিজেরা মেডিকেল সেন্টার তৈরি করে সেখানে একজন মানুষকে তারা 2বার 3বার পর্যন্ত মেডিকেল চেক আপ করে। তো এই চেক আপের মধ্যে দিয়ে তারা 10,000 12,000 একজনের কাছ থেকে 36,000 টাকা করে 1000 টাকা তারা নিয়ে নেয়। তো এটিও তারা দেখেছে এবং এর ভিতরে আমি রিপোর্টের মধ্যে নিয়ে আসতে পারি, যেহেতু এখন এই ধরনের ঘটনাটি হচ্ছে, যার কারণে আমরা রিপোর্টটা আর্লি করে দিয়েছি। এখানে কিন্তু তারা যে রিপোর্টটি দেয় ভিতরে, সেটিও কিন্তু ফেক। যে মেডিকেল চেক আপ যে তারা করে, এখানে তাদের হাসপাতালের ভিতরে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি নেই। এটি শুধুমাত্র তারা কাগজে একটি সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা দিয়ে টাকাগুলো তারা নিয়ে যায়। এটি হয়তো পরবর্তীতে আমরা অনুসন্ধান করে আবার বিষয়টি নিয়ে আসবো। আর যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছেন আপনি, যে কয়টি প্রতিষ্ঠানের মধ্যে আছে আপনার যে বিনিময় ইন্টারন্যাশনাল, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, এই ক্যাথারসিস ইন্টারন্যাশনাল যে মালিক, তার বিরুদ্ধে কিন্তু মালয়েশিয়াতেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি সেখানেও গ্রেপ্তার হয়েছেন। এখন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কি, আমাদের দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এই মানুষগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এখন কেন থেকে যায় সেটি তো ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, টেলিভিশনে এগুলোতে উঠে এসেছে। সেটি হচ্ছে এরা আসলে এত বড় একটা সিন্ডিকেট করেছে, আর এখানে এত টাকার পরিমাণ, যে টাকাগুলো দিয়ে সব জায়গায় তারা আসলে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যেই সিন্ডিকেটের বলা হচ্ছে, এই সিন্ডিকেট নিয়েছে আপনার 12,000 কোটি টাকা। এটি তারা অনুসন্ধান করতে গিয়ে আমি দেখেছি একদম ব্যক্তি পর্যায়ে কথা বলেছে।
যারা অনুসন্ধান করেছে তারা একদম ব্যক্তি পর্যায়ে কত টাকা নিয়েছে, কার মাধ্যমে নিয়েছে, কিভাবে নিয়েছে, কথা বলে সে গ্রামে চলে গেছে। একটা লোককে ঢাকা পাওয়া যায় না, তার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে গেছে, তার গ্রামে গিয়ে তারা অনুসন্ধান করেছে। এইভাবে আসলে টাকার অঙ্ক বেশি হওয়ার কারণে আর দুর্নীতির পরিমাণ বেশি হওয়ার কারণে সেই এই সিন্ডিকেটের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। প্রভাবশালী মন্ত্রী এমপি কারা এর সঙ্গে জড়িত? প্রভাবশালী মন্ত্রী এমপি আপনি দেখেছেন ইতিমধ্যে এগুলো চলে এসেছে, আমাদের নিজের মধ্যে আমরা দেখিয়েছি। সেটি হচ্ছে যে একজন এমপি আছেন, যেমন ফেনীর এমপি মাসুদউদ্দিন চৌধুরী, তিনি মনে হয় জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে একটি বাহিনীতে দায়িত্ব ছিলেন, খুব প্রভাবশালী কর্মকর্তা তিনি। 1/11-এর সময় তার অনেক দাপট ছিল। এর বাইরে গিয়ে আপনার আরেকজন আছে যে অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, তিনিও দীর্ঘদিন ধরে সংসদ সদস্য। তার যে ওয়াইফ, তার যে মেয়ে, তাদের নামে প্রতিষ্ঠান খুলে তারাই ব্যবসাটা দীর্ঘদিন করে যাচ্ছেন। আরেকজন সংসদ সদস্য আছেন বেনজির আহমেদ নামে, তিনিও এগুলোর সাথে জড়িত। এখন এটি হচ্ছে সামনে এসেছে, এর বাইরে কিন্তু এর সুবিধাভোগীর সংখ্যা অনেক। নিশ্চয় সুবিধা পায় বলে যে পিছন থেকে তাদেরকে রাশ টেনে ধরা হয় না। সুবিধা যদি না পেত, শুধু তারা যদি টাকাটা লুটপাট করে তারা নিজেরা নিয়ে যেতেন, তাহলে দেখতেন এটা কোনো না কোনোভাবে আরও আগে সামনে চলে আসতো। এখন দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনাগুলো ঘটার পরে আমাদের দেশের ধরনের অর্থনৈতিক যে অবস্থা, সেটি হচ্ছে আমরা সবাই বলি যে রেমিটেন্সের কারণে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে অথবা অর্থনীতিটা মজবুত হচ্ছে। মালয়েশিয়া হচ্ছে আমাদের বড় একটি শ্রমবাজার, বড় মার্কেট। সেই জায়গাটা নিয়ে তারা এই ধরনের একটা খেলাধুলা করা, এইভাবে এখানেই ব্যবসা করতে হবে, এই জায়গায় লোক বাংলাদেশ কেন এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে পারছে না? সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে না পারার কারণ হচ্ছে, যেটি মনে হচ্ছে সেটা হচ্ছে আসলে এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত। যে যারা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত এরা সবাই রাজনৈতিক ফিগার। এখন রাজনৈতিকভাবে যদি সিদ্ধান্ত নেওয়া না হয় যে এই লোকগুলোর লাগাম টানা টেনে ধরা হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এটি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে পারবে তাদের বিরুদ্ধে। কারণ আপনি এরা কোনো যে জায়গায় বাস করে ওই থানার পুলিশের অতটুকু সাহস নাই যে তাকে ধরে নিয়ে আসবে, অথবা আপনি যদি বলেন দুর্নীতি দমন কমিশন, তারাও গিয়ে ওই লোকগুলো ধরে নিয়ে আসবে। এগুলো একটি সিদ্ধান্তের বিষয়। যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে না, আমাদের যেহেতু দেশের অর্থনীতিটা নির্ভর করছে আমাদের রেমিটেন্সের উপরে, যারা আমাদের এই শ্রমবাজারে আঘাত করছে বা যাদের কারণে আমাদের মালয়েশিয়াতে লোক জনবল পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে, এই লোকগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসি, সেই সিদ্ধান্তটা নিলে এটি বন্ধ হয়ে যাবে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সরকারের বিষয়ে, যেহেতু রাজনৈতিক পার্সন এখানে জড়িত আছেন? এখন সরকার যেহেতু এতদিন, হয়তো সরকারেরও তো অনেক দিক খেয়াল করতে হয়, যেটি বাস্তবতা, অনেকগুলা বিষয় খেয়াল করতে হয়। সরকার তো এটি একটি সিস্টেম, এটা তো আর কোনো ব্যক্তি না। তো এই সিস্টেমগুলো এতদিন যেহেতু অন্তরালে ছিল, এখন সামনে চলে এসেছে। সেই সিস্টেমগুলো এখন নিশ্চয়ই সামনে এসেছে। যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারের প্রথম সারিতে, যারা আছেন নীতি নির্ধারণের সিদ্ধান্ত যারা নেন, তারা আমার মনে হয় এখন এইসব বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং ব্যবস্থা নেবেন। যদি ব্যবস্থা নেয় তাহলে হয়তো আবার আমাদের শ্রমবাজার খুলে যেতে পারে, এবং এই সমস্ত লোক যদি আইনের আওতায় চলে আসে, নতুন করে এরকম আর কেউ আমাদের শ্রমিকদের বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে মানুষদের এইভাবে হয়রানি করা এবং পথে বসিয়ে দেওয়া। এবং দেখেন আপনি, এই ফ্যামিলিগুলো একেবারে গরিব ফ্যামিলি, জায়গা জমি বিক্রি করে কিন্তু তারা বিদেশ যায়। তারা যায় নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্য, একের সঙ্গে আমার রাষ্ট্র স্বাবলম্বী হয়, রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ হয়। সেই জায়গাগুলোতে তারা আঘাত করছে। আমার মনে হয় সরকারের উচিত এখন এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখা। ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ। পুলিশের সর্বোচ্চ পদে চাকুরিরত অবস্থায় বেসরকারি চাকুরিজীবী হিসেবে করিয়েছেন পাসপোর্ট। অবৈধ বিনিয়োগ ও ভবিষ্যতে স্থায়ীভাবে বিদেশে বসবাসের জন্য এমন জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এমন ঘটনাকে নেক্কারজনক বলছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন দুদক ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা নিয়েও। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। পাসপোর্টটি আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। পাসপোর্টটি নবায়নের তারিখ অনুযায়ী ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত, অথচ পাসপোর্টে পরিচয় ব্যবহার করেছেন প্রাইভেট সার্ভিস। পুলিশের প্রধান হিসেবে অবসরে যাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা কিভাবে পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন, এই নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য মেলেনি। সূত্র বলছে, নবায়নের সময় পাসপোর্ট অধিদপ্তর ভুল তথ্যের কথা জানিয়ে র্যাব সদর দপ্তরে চিঠি পাঠালেও প্রভাব খাটিয়ে সেটি করে নেন র্যাবের তৎকালীন মহাপরিচালক। একের পর এক অবৈধ সম্পদের খবর প্রকাশ্যে আসার পর আপনজনেরাও এখন পর বেনজির আহমেদের। যাকে প্রতিবেশী হিসেবে পেয়ে গর্ব করতেন প্রতিবেশীরা, তাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে এখন বাসায় টানিয়ে রাখতে হচ্ছে এমন সাইনবোর্ড। নিরাপত্তা রক্ষীকারীরাও বিরক্ত সাবেক আইজিপির উপর।
জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির ঘটনাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বেনজির আহমেদের পরিণতি বড় বার্তা বলেও মনে করছেন তারা। শুধুমাত্র এখানে যিনি জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে পাসপোর্ট ইস্যু করিয়েছেন তিনি ক্ষমতার ব্যবহার করেছেন ব্যক্তি হিসেবে তিনি এবং তার দুটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে র্যাব এবং পুলিশ কর্মসূচি তার যে ক্ষমতা প্রাতিষ্ঠানিক ক্ষমতা যেটার মধ্যে আবার রাজনৈতিক যোগসাজশ ছিল সেটা তথ্যকে অস্বীকার করতে পারবে না সমর্থন ছিল সেই দুইটার সংমিশ্রণে যে ক্ষমতা সেটাকে অপব্যবহার করে তিনি বিভিন্ন অপরাধ করেছেন সেটার চিত্র ব্যাপক আলোচিত। অনেকেই ভাবতে পারে যে ইনি কোনো একটা কারণে পড়েছে তো সেই কারণটা আমি যদি না ঘটাই তাহলে আমি যতই লুটপাট করি না কেন আমি পড়বো না এরকম ভাবতে পারে। আবার সত্যিকার অর্থে যারা যেটি বললাম যে বুদ্ধিমান সতর্ক তাদের জন্য এটা মেসেজ যে না এইরকম করলে এইরকম অবস্থায় পড়া যায়। চাকরিরত থাকা অবস্থায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট এবং সম্পদের এমন পাহাড় গড়া নিয়ে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজ্ঞতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। একদিন পরই উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য জানাতে খুলনা থেকে নূর হোসেন রকি ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি কেমন? আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে কিনা সবশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে আগামী 5 মে খুলনার কিন্তু 3টা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে পটিয়াঘাটা, দাকব এবং রূপসাই। এই উপজেলাগুলোতে কিন্তু আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য দলেরও কিছু প্রার্থী আছে। ভোটাররা আমাদেরকে যেটা বলছে যে সুষ্ঠু পরিবেশে যেন ভোট হয় সে বিষয়ে তারা আশাবাদী। আমরা নির্বাচন অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আগামীকাল সকাল 10টা থেকে নির্বাচনের যে সামগ্রীগুলো আছে এই নির্বাচনী সামগ্রীগুলো উপজেলা পর্যায়ে পৌঁছানো শুরু করবে এবং সেটা হয়তো বা বিকেল নাগাদ পৌঁছাতে পারে। বিকালের পর থেকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার এরা সবাই কিন্তু নির্বাচনের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো শুরু করবে এবং 5 তারিখ সকালবেলায় কিন্তু ব্যালটগুলা প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছাবে। আমি একটু জানাতে চাই যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে। শহরে যেসব এলাকায় নির্বাচনে অনুষ্ঠিত হবে সেই এলাকায় কিন্তু আপনার যানবাহনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন টহল আমরা দেখতে পেয়েছি। আমি আরো একটু বলে রাখতে চাই যে এবারের নির্বাচনটাই কিন্তু আসলে প্রার্থীরা বেশ তোড়জোড় করে করছে এবং আজকে ছিল প্রচারণার শেষ দিন। এই প্রচন্ড গুমোট গরমে কিন্তু খুলনায় প্রার্থীরা সকাল থেকে রাত অবধি প্রচারণা করছে। উৎসবমুখর পরিবেশে খুলনায় যেন 5 তারিখ সুষ্ঠু ভোট হতে পারে এই চেষ্টা সকলের। এটা ছিল খুলনা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী রংপুরে রফিকের কাছে জানবো সেখানকার উপজেলা নির্বাচনের বর্তমান অবস্থা। রকি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঠিক একই অবস্থা রংপুরের। এখন রাত 8:30টার কাছাকাছি, অর্থাৎ 4 ঘন্টা পরেই নির্বাচনের যে প্রচারণা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। এই মুহূর্তে আমরা আছি বদরগঞ্জের একটি স্কুল মাঠে। আমি একটু দূরে দেখানোর চেষ্টা করি যে এখন অনেক নারী ভোটার রয়েছেন, এখানকার নারী ভোটার রয়েছেন। তারা এই যে নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণায় তারা এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে রংপুরের যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পরশুদিন, সেই নির্বাচনের যে প্রস্তুতি সেটি শেষ করেছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যারা এখানে রয়েছেন, এখানে নির্বাচনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আছেন, আমি তার সঙ্গে কথা বলেছি যে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা শেষ করেছে। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, সে সঙ্গে স্ট্রাইকিং যে ফোর্স পুলিশের সেটি থাকবে। একই সঙ্গে র্যাব থাকবেন, অস্ত্রধারী আনসার এবং পুলিশ সদস্যরাও থাকবেন। আমি যদি নিরাপত্তার কথা আরেকটু বলি, সেটি হচ্ছে যে এই
নির্বাচনকে কেন্দ্র করে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি জানিয়েছে। আরেকটি বিষয় আমি বলি যে যেহেতু রংপুরের এটি 2টি উপজেলায়, এই উপজেলায় দুর্গম এলাকা না হয় ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানানো হয়েছে। আমি সকাল থেকে রংপুরের এই 2টি উপজেলার বেশ কয়েকটি এলাকায় আমি গিয়েছি। আমি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি, নির্বাচনে যারা অংশ নিয়েছেন প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সবার একটাই দাবি, এই 2টি উপজেলায় যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, এমনটি কিন্তু ভোটাররা চাইছেন, প্রার্থী যারা আছেন তারাও চাইছেন। অর্থাৎ আমরা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকেও একই আশ্বস্ত করে বলেছেন যে গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশাসনের যা যা করার দরকার তারা তাই করবে, সে ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। নেন্সি, এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে খুলনা এবং রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। সরকারি অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। ঈদুল আজহা ছুটির পর নতুন সময় কার্যকর হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের কারণে শাহবাগ থানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জয় যাদবের রিপোর্ট। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। 16টি আলোচ্য সূচির মধ্যে মূল এজেন্ডা ছিল 8টি। ঠিক করা হয় সরকারি অফিসের নতুন সময়সূচি। এখন থেকে অফিস চলবে 9টা থেকে 5টা পর্যন্ত। কর্মঘণ্টা সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ঈদুল আজহার ছুটির পর এই সময় কার্যকর হবে। এইটাই তো স্বাভাবিক ছিল, আমরা যে 9টা থেকে 5টা আমরা 8 ঘন্টা কাজ করব, আমরা 5টা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। এটি কার্যকর হবে আপনারা আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে এটি পালিত হবে। ঈদুল আজহার পর থেকে এটা কার্যকর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মারক স্বাধীনতা স্তম্ভ নির্মাণের জন্য শাহবাগ থানা সেখান থেকে সরানোর সিদ্ধান্ত মন্ত্রিসভার। এটি এখন হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের আওতায় ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা হচ্ছে। ওই প্রকল্পটা বাস্তবায়ন করার সুবিধার্থে ওই জায়গা তাদের দরকার, তারা এটা উপস্থাপন করেছেন যে এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে ওনারা সমন্বয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা একমত হতে পারছিলেন না। সেজন্য ক্যাবিনেট নেওয়া হয়েছে, ক্যাবিনেট নির্দেশনা দিয়েছে। রমনা মৌজার 45 নম্বর দাগে 39.7 জমি আছে। ওই জমিটা সেটা সাকুরা সহ কিনা সেটা এখানে অবশ্য লেখা নাই। বায়ু সেফটি প্রটোকলের আওতায় জাতীয় জীব নিরাপত্তা নীতির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতির আওতায় পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হয়ে সরকারের অনুমোদন ছাড়া কোনো নতুন ভ্যারাইটি বাজারে আনা যাবে না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।